নমস্কার, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী। আমি একজন কনসালটেন্ট ফিজিশিয়ান এবং ডায়াবেটোলজিস্ট। আর আমার স্পেশাল ইন্টারেস্ট হচ্ছে লাইফস্টাইল মেডিসিন, যাতে আপনাকে বেশি ওষুধের সাহায্য না নিয়ে আমি ভালো রাখতে পারি। তাহলে আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিসের ওষুধ নিয়ে। বিকজ ডাক্তার হলে তো আমাদের একটু ওষুধ দিতেই হয়, কারণ লাইফস্টাইলে চেঞ্জ করলে আমরা জানি যে আপনারা ভালো থাকবেন, কিন্তু সবসময় তো সেটা অপটিমাম লেভেলে করা পসিবল হয় না আপনাদের জন্য। সেই জন্য ডায়াবেটিসের ব্লাড সুগারটা কন্ট্রোল করার জন্য আমাদের একটু ওষুধ দিতেই হয়। তাহলে আমি ভাবলাম যে আজকে যে ভিডিওটা সেটা আমরা করি ওষুধ সংক্রান্ত, যে কি কি ওষুধ ডাক্তাররা আপনাকে দেয়, তার পোটেনশিয়াল কি কি সাইড এফেক্ট হতে পারে, যাতে আপনারা বোঝেন যে এই সাইড এফেক্ট হলে সেটা হয়তো এই ওষুধের থেকে। এবার আমরা তাহলে শুরু করি প্রথমেই মেটফরমিন জাতীয় একটা ওষুধ, যেটা হচ্ছে ডায়াবেটিসের সব থেকে ফার্স্ট লাইন এবং পুরোনো ওষুধ, যেটা যে কোনো গাইডলাইন্সে জেনারেলি বলা হয় ফার্স্ট লাইন। মেটফরমিন বেশ সস্তা ওষুধ। এটা দিনে 500 মিলিগ্রাম থেকে শুরু করে 2500 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে, এবং জেনারেলি যে কোনো ওষুধ যদি আপনি খান জেনারেলি তাতে মেটফরমিন ওষুধটা থাকবে। এর যেটা ভালো কথা সেটা হচ্ছে যে এটাতে খুব একটা ওয়েট গেইন হয় না, এবং এটাতে ইনসুলিন রেজিস্ট্যান্সটা একটু কমে। ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে আমার আরেকটি ভিডিও আছে, আপনারা দয়া করে দেখে নেবেন। কিন্তু জেনারেলি স্পিকিং মেটফরমিন একটি খুব সেফ ওষুধ। অনেক পেশেন্ট কনসার্ন থাকে যে মেটফরমিন খেলে বোধহয় কিডনি খারাপ হয়ে যাবে। এই ব্যাপারটা একেবারেই ভুল। মেটফরমিনে অ্যাজ কিডনি খারাপ হয় না, কিন্তু কিডনি যদি খারাপ হয়, যেটা হয় মেনলি যদি ব্লাড প্রেশার কন্ট্রোলে না থাকে বা ডায়াবেটিস কন্ট্রোলে না থাকে, তাহলে কিডনি খারাপ হয়। কিডনি যদি খারাপ হয় তখন মেটফরমিন ওষুধটা ইউজ করা যায় না। সুতরাং মেটফরমিনে কিডনি খারাপ হয় না, বাট কিডনি খারাপ হলে মেটফরমিনটা ইউজ না করাই ভালো। মেটফরমিনের কমনেস্ট সাইড এফেক্ট যেটা, সেটা হচ্ছে ডায়রিয়া বা ব্লোটিং, মানে গ্যাস টাইপের জিনিস। এবার গ্যাস নিয়ে আমার আরেকটা ভিডিও আছে, সেটা দয়া করে দেখে নেবেন। কিন্তু জেনারেলি স্পিকিং যদি আপনার এমন হয় যে মেটফরমিন ওষুধটা খেলেই আপনার গ্যাস হচ্ছে বা ডায়রিয়া হচ্ছে, আর ওষুধটা বন্ধ করলেই এবং এই গ্যাস এবং ডায়রিয়া কমে যাচ্ছে, তাহলে আপনি ভাবতে পারেন যে মেটফরমিন থেকে প্রবলেমটা হয়ে থাকতে পারে। সেরকম হলে আপনি ডাক্তারের সাথে কনসাল্ট করে ওষুধটাকে চেঞ্জ করে নেবেন। আর একটা খুব রেয়ার সাইড এফেক্ট, সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস। সেটা সম্পর্কে আপনার জানার অ্যাজ কোনো প্রয়োজন নেই, এটা ডাক্তাররা জানে। যখন খুব শরীর খারাপ হয় তখন এটা হতে পারে, ডাক্তার সেরকম দেখলে আপনার ওষুধটি বন্ধ করে দেবে। মেটফরমিন ছাড়া সেকেন্ড গ্রুপ অফ কমনলি ইউজ ওষুধ, যেটা বহুদিন ধরে চলছে এবং এখনো বেশ সস্তায় পাওয়া যায় এবং কমন, সেটা হচ্ছে সালফোনিলিউরিয়া, যেটা জেনারেলি ইন্ডিয়াতে পাওয়া যায় গ্লিক্লাজাইড নামে একটা ওষুধ আর গ্লিমেপিরাইড নামে একটা ওষুধ। এই ওষুধগুলো যদি খান, এগুলো খুব পাওয়ারফুল ওষুধ এবং স্ট্রং ওষুধ এবং রিজনেবলি সস্তা। কিন্তু এর প্রবলেম হচ্ছে এর থেকে সুগারটা ফল করতে পারে। তাহলে যদি একটা ট্যাবলেট থেকে সুগার ফল করে, সেটা হচ্ছে এই গ্রুপের ওষুধ। বাকি ট্যাবলেট থেকে কিন্তু খুব একটা সুগার ফল করার কথা নয়। তাহলে এই ওষুধটা যদি আপনি খান, আপনাকে কেয়ারফুল হতে হবে। যেমন ধরুন, আপনি যদি উপোস করেন বা রোজার সময়, এই ওষুধটা কিন্তু খুব কেয়ারফুল দিতে হবে, কারণ সুগার ফল করার একটা চান্স থাকে। আর যদি আপনি এই ওষুধটা খান, তাহলে আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে কিন্তু বেশিক্ষণ খাবারে গ্যাপ দিতে হবে না, বারে বারে খাবার খেতে হবে। এটা করলে আনফর্চুনেটলি একটু ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা। কিন্তু যদি আপনার সুগার অনেক বেশি থাকে, তাহলে ডাক্তার দেখাতে খুব একটা অপশন থাকে না, আপনাকে এই ওষুধটা দিতেই হবে। থার্ড গ্রুপের ওষুধ, যেটা আবার বহুদিনের ওষুধ এবং রিজনেবলি সস্তা, কিন্তু খুব একটা কমনলি ইউজ হয় না, সেটা হচ্ছে পায়োগ্লিকাজোন। পায়োগ্লিকাজোনে খুব ভালো কাজ হয়, কিন্তু এর কমনেস্ট সাইড এফেক্ট হচ্ছে এর থেকে একটুখানি পা ফুলতে পারে, একটুখানি শরীরে একটু ফ্লুইড রিটেনশন হতে পারে। এছাড়া এর কোনো সাইড এফেক্ট নেই। এটা জেনারেলি সেফ ওষুধ, কিন্তু একটু হার্ট ফেলিয়ার নিয়ে প্রবলেম হয়েছিল ইন দ্য পাস্ট। কোনো কোনো ক্ষেত্রে ব্লাডার ক্যান্সারের রিস্ক একটু বেশি দেখা গেছিল। ওভারঅল এটা সেফ, কিন্তু খুব একটা বেশি কমনলি ইউজ হয় না। এই তিনটে ওষুধ হচ্ছে পুরোনো ওষুধ, যেটা বহুদিন ধরে চলছে এবং আমরা এটা সম্পর্কে ভালো করে জানি, এবং এগুলো সস্তা। নতুন যে দুটো গ্রুপ, রিলেটিভলি নতুন, সেগুলোর মধ্যে একটা হচ্ছে DPP-4 ইনহিবিটর। সেগুলো ধরুন লিনাগ্লিপটিন, সিটাগ্লিপটিন, ভিলডাগ্লিপটিন, টেনেলগ্লিপটিন বলে একটা ওষুধ ছিল, যেটা ইন্ডিয়াতে পাওয়া যেত। সেটা এখন লোকে খুব একটা বেশি ইউজ করে না, বিকজ অন্যগুলো এখন অফ পেটেন্ট হয়ে গিয়ে দাম কম হয়ে গেছে। কিন্তু এই ওষুধগুলোর এটার গুণ হচ্ছে যে এটা অলমোস্ট নিউট্রাল। এটা থেকে সুগারটা কমে, কিন্তু এর থেকে সুগার ফল করার কথা খুব একটা নয়। এর থেকে ওয়েট বাড়েও না, ওয়েট কমেও না। আপনার খিদেটা একটু কমে যেতে পারে, এছাড়া এর কোনো তেমন সাইড এফেক্ট নেই। যদি আপনার কিডনিতে প্রবলেম থাকে, তাহলে লিনাগ্লিপটিন ওষুধটা সেফলি ইউজ করা যায়, অন্য ওষুধগুলোর ডোজ অ্যাডজাস্ট করে ইউজ করতে হয়। তাহলে DPP-4 ইনহিবিটর
খুব কমনলি আজকালকার দিনে আমরা প্রেসক্রাইব করি, এর থেকে সুগার ফল করার চান্সটা কম এবং এটা জেনারেলি সেফ, বয়স্ক লোকের জন্য এটা খুবই সেফ। সুতরাং এটি একটি ওষুধ যেটা আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনি এটা খেয়ে থাকেন। আর লাস্ট গ্রুপ যেটা কমনলি এখন আমরা ইউজ করি সেটা হচ্ছে ট্যাবলেটদের মধ্যে লাস্ট বেরিয়েছে, সেটাকে বলা হয় SGLT2 ইনহিবিটর। মানে বিভিন্ন ওষুধ যার এন্ডে গ্লিফ্লোজিন কথাটা আছে, এম্পাগ্লিফ্লোজিন, ড্যাপাগ্লিফ্লোজিন, এটাই কমনলি ইউজ হয়। এছাড়াও রিমোগ্লিফ্লোজিন একটা আছে আর ক্যানাগ্লিফ্লোজিন একটা আছে। তাহলে এই ওষুধগুলো কিন্তু খুব ভালো ওষুধ, স্পেশালি যারা ওভারওয়েট, তাদের ওয়েটটা কমে, যারা ধরুন হার্ট ফেলিয়ারের প্রবলেম আছে, তাদের হার্ট ফেলিয়ারে খুবই উপকার হয় এবং লেটেস্ট এভিডেন্স অনুযায়ী কিডনির জন্য এগুলো খুব ভালো। সুতরাং জেনারেলি স্পিকিং খুব ভালো কোনো কারণ না থাকলে এই ওষুধটা ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করবে। এবার ভালো কোনো কারণ মানে কি, এই ওষুধগুলো থেকে যেহেতু ওজন কমে, যদি আপনি অলরেডি শীর্ণকায় হন বা আপনি ওয়েট লস নিয়ে বলেন, তাহলে এই ওষুধগুলো হয়তো আপনাকে দেওয়া হবে না। খুব বয়স্ক লোককে এটা দেওয়া হয় না এবং যাদের বারে বারে ইউরিনে ইনফেকশন হয় তাদেরকে এটা দেওয়া হয় না, বিকজ এই ওষুধের কাজ হচ্ছে ইউরিন দিয়ে গ্লুকোজ বের করে দেওয়া। এবার এই ওষুধগুলো খেলে ইউরিনে বা জেনিটাল অর্গানে একটু র্যাশ, রেডনেস এগুলো হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, বিকজ ইউরিনটা আপনার বেশি মিষ্টি হয়ে যায়, কারণ ইউরিন দিয়ে গ্লুকোজ বেরোচ্ছে। তাহলে যদি আপনার এই প্রবলেমটা থাকে তাহলে আপনাকে দুটো জিনিস করতে হবে। এক হচ্ছে গ্লুকোজটাকে কন্ট্রোল রাখতে হবে যাতে ইউরিন দিয়ে বেশি গ্লুকোজ না বেরোয়, আর দ্বিতীয় হচ্ছে ওই জেনিটাল অর্গানটা ইউরিন পাস করার পরে একটু 2-3 মিনিট পরে গিয়ে ভালো করে ক্লিন করে ড্রাই করে রাখতে হবে। এরপরেও যদি প্রবলেম পারসিস্ট করে তাহলে ডাক্তারকে বলবেন, ডাক্তার হয় আপনাকে ওষুধ দেবে অথবা এই SGLT2 ইনহিবিটর গ্রুপের ওষুধটা বন্ধ করে দেবে। কিন্তু ওভারঅল এটার রিস্ক খুব একটা বেশি নয়, এটা হয়তো 100 জনের মধ্যে 4 জনের হয়, বাট এর উপকার অনেক বেশি। যেমন যেটা বললাম, হার্টের প্রবলেম, কিডনির প্রবলেম এবং ওজন বেশি থাকলে ওজনটা কমবে। তাহলে এই হচ্ছে কমন ওষুধ যেগুলো আমরা ট্যাবলেট হিসেবে ইউজ করি। এছাড়া দুটো ওষুধের নাম বলবো, সেটা নিয়ে পরে একটা আলাদা ভিডিও করবো। একটা হচ্ছে GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট। এইগুলো খুবই এক্সপেন্সিভ ওষুধ, অ্যারাউন্ড 9,000 থেকে 13,000 টাকা পার মান্থ খরচা, কিন্তু এর উপকার হচ্ছে যেটা হার্টের জন্য খুব ভালো। সুতরাং যাদের কোনো হার্টে কোনো মেজর রোগ আছে, কার্ডিওভাস্কুলার স্টেন্ট হয়েছে, বাইপাস হয়েছে, তার জন্য এটা খুবই উপকারী। এবং যাদের ওভারওয়েট, তাদের ওয়েট কমানোর জন্য এটা খুবই উপকারী। আমার যে ভিডিওটা আছে ওয়েট নিয়ে, ওবিসিটি নিয়ে, সেটা একটু দেখে নেবেন, সেখানে একটা মেনশন করেছি। ওয়েট লস করার জন্য এটা কিন্তু একটা একমাত্র ওষুধ যেটা অ্যাকচুয়ালি উপকারী। আর লাস্ট ওষুধ যেটা সবাই জানে এবং সবাই ভয় পায়, কিন্তু এটা হচ্ছে আমাদের হাতের লাস্ট তাস, সেটা হচ্ছে ইনসুলিন। যদি ট্যাবলেট দিয়ে লাইফস্টাইল চেঞ্জ করে আপনার সুগার কন্ট্রোলে আনতে না পারেন, সুগার বেশি থাকলে তো আপনার ক্ষতি হবে। যাতে সেই ক্ষতিটা না হয় সেই জন্য অনেক ক্ষেত্রে ইনসুলিন লাস্ট রিসর্ট দিতেই হবে। ইনসুলিন দিলে সুগার কমবেই। ইনসুলিন হচ্ছে একটা ওষুধ যেটা যে কোনো সময় আপনাকে দেওয়া যায়। শরীর খুব খারাপ হোক, কিডনি ফেলিয়ার হোক, লিভার ফেলিয়ার হোক, যে কোনো স্টেজে ইনসুলিন দেওয়া যাবেই। তার কোনো সাইড এফেক্ট অ্যাসেস নেই, ওর একটাই সাইড এফেক্ট, ওর থেকে সুগারটা কমে। সুতরাং সুগার ফল করাটা ইনসুলিন নিলে একটা সাইড এফেক্ট, বাট সুগার যখন অনেক বেশি ট্যাবলেট দিয়ে লাইফস্টাইল দিয়ে কমছে না, তখন ইনসুলিন ছাড়া উপায় নেই। ইনসুলিন সংক্রান্ত আমি আরো অনেক ভিডিও আছে, আরো ভিডিও করব, সেগুলো দেখে নেব। তাহলে এই হচ্ছে ওভারঅল ওষুধ যেগুলো আপনি ইউ শুড বি অ্যাওয়্যার যে কোন ওষুধ খাচ্ছেন, তার কি সাইড এফেক্ট, কেন ওষুধটা দেওয়া হচ্ছে। এই নিয়ে যদি আপনার কোনো ফার্দার কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদের কনসালটেশনের সময় আমাকে জিজ্ঞেস করবেন, বা আপনি যে ডাক্তারকে দেখান তাকে জিজ্ঞেস করবেন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো। একটা জিনিস মাথায় রাখবেন যে এই যে ভিডিওটা করলাম এটা আপনার নলেজের জন্য, কিন্তু আপনার যদি ধরুন ব্লাড সুগার টেস্ট করে হঠাৎ করে ব্লাড সুগার ধরা পড়লো, নিজে থেকে কিন্তু ভুলেও এই ওষুধগুলো খাবেন না। এই ভিডিওটা একেবারেই সেলফ প্রেসক্রিপশনের জন্য নয়, এটা আপনার নলেজের জন্য। ডাক্তারের সাথে এই ব্যাপারে আলোচনা করতে পারেন, ডাক্তার যদি ওষুধটা দেয় সেটা আপনি ডাক্তারকে কোনো প্রশ্ন করতে পারেন যদি কোনো প্রশ্ন আপনার মনে থাকে, কিন্তু সেলফ মেডিকেশন একেবারেই করবেন না।